নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ভয়াবহ বাস দুর্ঘটনা রাজারহাটে, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে পড়ল বেসরকারি বাস। ঘটনায় জখম একাধিক বাস যাত্রী। এবার স্কুলে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল, নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের। জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রার্থনার সময় রাজ্য সঙ্গীতও বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষক নিয়োগের নম্বর বিভাজনে বিধি বদল, বাড়ছে টেটের গুরুত্ব। মোট 50 নম্বর থাকছে ইন্টারভিউতে। বৃহস্পতিবার হল খসড়া প্রকাশ। শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আরতি মুখোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী। বন্যা বিপর্যয় কেটে গিয়েছে, জলও নেমে গিয়েছে। এখন কেমন আছেন উত্তরবঙ্গের মানুষেরা তা খতিয়ে দেখতেই উত্তরবঙ্গ যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। মাঝে ব্যবধান প্রায় এক মাস, চলতি মাসেই ফের একবার উত্তরবঙ্গে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা বিপর্যয় কেটে গিয়েছে, জল নেমে গিয়েছে। এখন কেমন আছেন উত্তরবঙ্গের মানুষরা তা খতিয়ে দেখতেই সেখানে যাবেন তিনি। এই পর্বে শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও বসবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে জেলা শাসকদের কাছে সেই মর্মে নির্দেশ পাঠিয়ে দিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, আসন্ন সপ্তাহে সোমবার বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। শিলিগুড়িতে পৌঁছেই জেলা শাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। উত্তরকন্যা, যা শিলিগুড়ির অন্যতম প্রশাসনিক ভবন, সেখানে আয়োজিত হতে চলেছে এই বৈঠক। ইতিমধ্যেই নবান্নের তরফে উত্তরবঙ্গের 5 জেলার জেলাশাসককে সেই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশিকা পাঠানো হয়েছে। সম্প্রতি ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিং ও মিরিকে, প্রাণ গিয়েছিল বহু মানুষের। আজও নিখোঁজ অনেকেই। এই গোটা বিপর্যয় পর্বে মোট 2 বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বারের সফরে বেশ কয়েকদিন সেখানে থেকেওছেন তিনি। ঘুরে দেখেছেন বন্যা বিপর্যস্ত এলাকাগুলি। সেখান থেকে মৃতদের পরিবারের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এবারের সফরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দিতে চলেছেন তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন দুর্যোগে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। কেমন আছে এখন উত্তরবঙ্গ? জল নেমেছে, বৃষ্টিও থেমেছে, কিন্তু উত্তরবঙ্গ কি ফিরেছে নিজের ছন্দে? একাংশ বলছেন এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাজ্য সরকারের দেওয়া ত্রিপল মাথায় দিয়ে কমিউনিটি কিচেনে খাবার খেয়ে দিন কাটছে একটা বড় অংশের মানুষের। বন্যায় ঘর ভেসেছে তাদের, নেই নথিপত্র, নেই মাথার উপর ছাদ। দিন কাটছে কোনো ক্রমে। হাই নিউজ নেটওয়ার্ক। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের ডায়মন্ড হারবারে সেবাশ্রয়। জন্মদিনে বড় ঘোষণা অভিষেকের। প্রথম দফার ব্যাপক সাফল্যের পর ফিরছে সেবাশ্রয়। প্রথম দফার সেবাশ্রয় ব্যাপক সাফল্যের পর ফের ডায়মন্ড হারবার লোকসভায় চালু হচ্ছে সেবাশ্রয়। নিজের জন্মদিনে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 ডিসেম্বর থেকে 22 জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য শিবির চলবে। শুক্রবার নিজের জন্মদিনে সেবাশ্রয় 2 কর্মসূচির ঘোষণা করেছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, মানব সেবার কর্তব্যকে শিরোধার্য করে স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি সেবাশ্রয়ের উদ্যোগ গ্রহণ করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভার সকল নাগরিক সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল সেবাশ্রয়। কথা দিয়েছিলাম আবারও এই সেবাশ্রয় ফিরবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবারও শুরু হচ্ছে সেবাশ্রয় 2। অভিষেক জানিয়েছেন, 1 ডিসেম্বর 2025 থেকে সেবাশ্রয় 2 এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে 22 জানুয়ারি 2026 পর্যন্ত।
24শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি 2026 পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চালু থাকবে। সাধারণ মানুষের সেবা এবং আন্তর্দুস্থ মানুষের আশ্রয়, এই আদর্শকে পাথেয় করেই দ্বিতীয়বারের সেবাশ্রয় ফিরছে। 25শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি 2026 পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে মডেল স্বাস্থ্য শিবিরে মেগা ক্যাম্প চলবে। চলতি বছর জানুয়ারি মাসেই ডায়মন্ড হারবারে প্রথম দফার সেবাশ্রয় শিবির শুরু করেন অভিষেক। সেই কর্মসূচি সফল হয়। হাজার হাজার মানুষ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পান, যা গোটা দেশের মধ্যে মডেল হিসেবে প্রশংসিত হয়েছে। 26-এর ভোটের মুখে ফের সেবাশ্রয় নিয়ে ফিরছেন অভিষেক। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, জনসেবায় ব্রতী হয়েই তার এই উদ্যোগ, এর নেপথ্যে রাজনীতি নেই। হাই নিউজ নেটওয়ার্ক। প্রাথমিক শিক্ষক নিয়োগের নম্বর বিভাজনে বিধি বদল, বাড়ছে টেটের গুরুত্ব। মোট 50 নম্বর থাকছে ইন্টারভিউতে। এই নিয়ে বৃহস্পতিবার খসড়া প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষার নম্বর বিভাজনে বিধি পরিবর্তন করা হলো। এই নিয়ে বৃহস্পতিবার খসড়া প্রকাশ করা হয়েছে। নম্বর বিভাজনের ক্ষেত্রে খসড়ায় বলা হয়েছে, মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 5 নম্বর, ট্রেনিং এর জন্য 5 নম্বর, টেটে 25 নম্বর, ইন্টারভিউয়ে 5 নম্বর এবং ক্লাস নেওয়ার পদ্ধতি হাতে কলমে দেখানোর জন্য 5 নম্বর। মোট 50 নম্বর থাকছে ইন্টারভিউতে। আগে টেটের ক্ষেত্রে 5 নম্বর ছিল। আগে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও 10 নম্বর ও ট্রেনিং এর জন্য 15 নম্বর ছিল। সম্প্রতি 2024 সালে প্রাথমিকের টেটের ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীঘ্রই টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য অনলাইনে আবেদন পোর্টাল খুলে দেবে পর্ষদ। তার আগে ইন্টারভিউয়ের নয়া নম্বর বিভাজনের খসড়া প্রকাশ করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। উল্লেখ্য, টেট পাশ করার পর পরীক্ষার্থীরা প্রাথমিক স্কুলের নিয়োগ নিয়ে আবেদন করতে পারেন, তবে তাদের আর কোনো লিখিত পরীক্ষা দিতে হয় না। শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হয়। সেই মেধা তালিকার ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হয় তাদের। তারপর ইন্টারভিউয়ে পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের ভিত্তিতে নিয়োগপত্র চান চাকরি প্রার্থীরা। তো শুক্রবার প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল। শুক্রবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলও প্রকাশিত হবে। সন্ধ্যার পর পরীক্ষার উত্তরপত্র আপলোড করবে এসএসসি। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাকা হবে চাকরি প্রার্থীদের। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি। হাই নিউজ নেটওয়ার্ক। এবার স্কুলে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল। নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের। জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রার্থনার সময় রাজ্য সঙ্গীতও বাধ্যতামূলক। বাংলা ভাষা সংস্কৃতিতে আরও জোর দিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে প্রার্থনার সময় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গাওয়া বাধ্যতামূলক করা হল। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। মন্ত্রী ব্রাত্য বসু নিজের সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয়ের পাশাপাশি প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অনুসারে এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 সালে রচিত বিখ্যাত বাংলার মাটি বাংলার জল গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হল। কবি কর্তৃক রচিত ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয়ের প্রতি বিদ্যালয় নিয়মিত গাওয়ার পাশাপাশি এই রাজ্য সঙ্গীত গীত হলে তা সমগ্র রাজ্যের সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যের বিশেষ অনুঘটক হিসেবে সর্বদা সজাগ ও সক্রিয় থাকবে বলেই আমরা দৃঢ় বিশ্বাসী। বিভিন্ন রাজ্যের নিজেদের সঙ্গীত রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বছর 2 আগে পর্যন্ত তেমন কোনো সঙ্গীত ছিল না। 2023 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীতের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
পরবর্তীতে তা নিয়ে বিস্তর আলোচনার পর বিধানসভায় ভোটাভুটিতে বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। যে কোনো সরকারি অনুষ্ঠানের উদ্বোধনে এই রাজ্য সঙ্গীত গাওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জাতীয় সঙ্গীতের মতো রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। এবার রাজ্যের স্কুলগুলিতে তা প্রার্থনার সময় গাইতে হবে বলে নির্দেশিকা জারি হল। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতে মাত্র 11,272 জনের বিদেশি নাগরিকের আধার রয়েছে। এসআইআর এর নাম করে নির্বাচন কমিশন ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের। ভারতে মাত্র 11,272 জন বিদেশি নাগরিকের আধার রয়েছে। এই তথ্য তুলে ধরে সাহাকে বিতল তৃণমূল কংগ্রেস। এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনের ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাঙ্কেত গোখলে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি ইউআইডিএআই কে লিখেছিলাম যে ভারতে কতজন বিদেশি নাগরিককে আধার কার্ড দেওয়া হয়েছে। উত্তর পাই 11,272 জন বিদেশিকে। নিজের পোস্টের সঙ্গে তৃণমূল সাংসদ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সিইও ভুবনেশ কুমারের চিঠির উত্তর একটি কপি শেয়ার করেছেন। সেই তথ্য উদ্ধৃত করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনের সমালোচনায় মুখর হয়েছে সাকেত। তিনি লিখেছেন, যদি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার আধার কার্ডধারী বিদেশের সংখ্যা জেনেই থাকে, তাহলে কেন অমিত শাহ মিথ্যে দাবি করছেন যে আধার কার্ড থাকা লক্ষ লক্ষ বিদেশি অভিবাসী রয়েছে? একটি জাল আধার শনাক্ত করতে 11 সেকেন্ড সময় লাগে, কারণ এটি বায়োমেট্রিকের সঙ্গে সংযুক্ত। একটি আধারের কিউআর কোড স্ক্যানার করলেই দেখা যাবে যে এটি জাল কিনা। তাহলে অমিত শাহ কেন দাবি করেন যে জাল আধার ব্যবহার করা হচ্ছে? এটা স্পষ্ট যে নির্বাচন কমিশন এসআইআর এর অজুহাতে একটি ব্যাকডোর এনআরসি করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। কমিশনের সমালোচনা করে একাধিক প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ। তিনি লিখেছেন, যদি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জেনে থাকে যে মাত্র 11,272 জন বিদেশির আধার কার্ড আছে, তাহলে এটা স্পষ্ট যে বাকিরা ভারতীয় নাগরিক। তাহলে ইসিআই কেন দাবি করছে যে আধার নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না? সুপ্রিম কোর্টের নির্দেশের পরই ইসিআই এসআইআর এর অনুশীলনের জন্য আধার গ্রহণ শুরু করে। যখন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্টভাবে বলছে যে মাত্র 11,272 জন বিদেশির আধার কার্ড আছে, তাহলে ইসিআই কেন আগে আধারকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল? প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। দমদম বিমানবন্দরের 1 নম্বর গেটের কাছে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বাস। আতঙ্কে স্থানীয়রা। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কি কারণে এই আগুন লেগেছে তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। ফের সরকারি বাসে আগুন। বিমানবন্দরের 1 নম্বর গেটের ক্রসিং এর কাছে আগুন লাগে। রাস্তার মাঝেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে বিমানবন্দরের ট্রাফিক গার্ড ও দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 11:55 নাগাদ কলকাতা অভিমুখে যাওয়া বাসটিতে আগুন লেগে যায়। তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তারা হুড়মুড়িয়ে নেমে আসেন বাস থেকে। নামার সময় কয়েকজন যাত্রী সামান্য আহতও হয়েছেন। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিনও। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে কি কারণে এই আগুন লাগলো তা জানা না গেলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে এই ঘটনা নতুন নয়, আগেও একই এলাকায় আগুন ধরেছিল বাসে। ঘটনার তদন্তে পুলিশ। উল্লেখ্য, শুক্রবার সকালে একটি বাস হারোয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় খালে। প্রায় 40 জন যাত্রী আহত হয়েছেন সেখানে। বাসটি হারোয়া থেকে করুণাময়ী আসছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অপর একটি বাসের পাশ দিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনাগ্রস্ত বাসটি। এই ঘটনাতেও কেউ হতাহত হননি। সেই রেশ কাটতে না কাটতেই বিমানবন্দর এলাকায় বাস দুর্ঘটনা। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে ব্যস্ত সময়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজারহাটে। শুক্রবার সকালে অফিসগামী ও স্কুলগামী যাত্রীতে ভর্তি একটি বেসরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে গিয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাউদোহা মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় একাধিক যাত্রী জখম হয়েছেন। রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল বাস। শুক্রবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 40 জন যাত্রী। দেগঙ্গা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে গিয়েছে রাজারহাট থানার পুলিশ। শুক্রবার সকাল 7:30 নাগাদ যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাট হারোয়া খালে পড়ে যায়। সেই সময় বাসে ছিলেন প্রায় 50 জন যাত্রী। বাসটি বেড়াচাপা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। তখন হঠাৎই বাসটি ভারসাম্য হারিয়ে রাস্তায় বাঁধা রেলিং ভেঙে পাশের খালে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচিতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও স্থানীয় থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগান। তাদের তৎপরতায় একে একে আহত যাত্রীদের খাল থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। কি কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনার পর স্থানীয়রা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের বক্তব্য, রাস্তার অবস্থা বেহাল। এই কারণে প্রতিদিনই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের বক্তব্য, বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে পড়ে যায় বাস। প্রাথমিকভাবে জানা গিয়েছে বেড়াচাপা থেকে চাকলা করুণাময়ীগামী বাসটি খড়িবাড়ি হয়ে রাজারহাটের দিকে যাচ্ছিল। রাজারহাট থানার এলাকার খড়িবাড়িতেই দুর্ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয়রাই জলে নেমে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। তবে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকেই চালক ও খালাসি পলাতক বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাজারহাট এলাকায় যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে। সকালে অফিস টাইমে ট্রাফিক জ্যামও তৈরি হয়। খাল থেকে বাসটি তুলতে ডাকা হয় ক্রেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পথকুকুর নিয়ে ফের বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলিতে একেবারেই পথকুকুর মুক্ত করতে হবে। স্কুল, রেল স্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথকুকুরদের সরাতেই হবে। পথকুকুর নিয়ে ফের বড়সড় নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারেই পথকুকুর মুক্ত করতে হবে। ডগ শেল্টারে পাঠিয়ে দিতে হবে পথকুকুরগুলিকে। আগামী 8 সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে এলাকা থেকে পথকুকুরদের শেল্টারে পাঠানো হবে ওই এলাকায় আর ফেরানো যাবে না। শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি NV আঞ্জারিয়ার বেঞ্চের নির্দেশ, নির্বীজকরণের জন্য পথকুকুরদের যে সমস্ত এলাকাগুলি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আর তাদের ফেরানো চলবে না। আদালতের নির্দেশে নির্বীজকরণের পর পথকুকুরদের ঠাঁই হবে সরকারি আশ্রয় কেন্দ্রেই। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোন কোন জায়গায় পথকুকুর থাকবে না তা চিহ্নিত করবে স্থানীয় প্রশাসন। স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ কিংবা কোনো সরকারি ভবনে যাতে পথকুকুর ঢুকতে না পারে তার জন্য বেড়া দেওয়ার বিষয়টিও সুনিশ্চিত করবেন জেলা শাসকেরা। শীর্ষ আদালতের তরফে এও জানানো হয়েছে, ওই সমস্ত জায়গায় পথকুকুর ঢুকছে কিনা তার উপর নজরদারি চালাতে হবে। পথকুকুরের কামড়ে শিশুদের মৃত্যুর ঘটনায় শর্তপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। দিন 4 আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পথকুকুরের দৌরাত্ম্য থামাতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে। কারণ ওই প্রতিষ্ঠানের কর্মী ও অন্যান্যরা খাবার দিয়ে এলাকার মধ্যেই পথকুকুরদের রেখে দেন। সেটা বন্ধ হওয়া দরকার। কেবল পথকুকুর নয়, জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে যাবতীয় গবাদি পশুকেও সরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জাতীয় সড়ক থেকে গবাদি পশুদের সরানোর জন্য বিশেষ নজরদারির টিম গঠন করা হবে। পথ থেকে পশুদের সরিয়ে শেল্টার হোমে পাঠানোর কাজ করবে এই টিম। যত্রতত্র পশু ঘুরে বেড়ানোর ঘটনা রিপোর্ট করতে জাতীয় সড়কের হেল্পলাইন নম্বরের ব্যবস্থাও করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। আজকে আবহাওয়ার খবরের দিকে। নভেম্বরের শুরুতেই হাওয়ায় হালকা শীতের আমেজ।
ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সকালের আকাশে দেখা যাচ্ছে কুয়াশার আস্তরণও। আবহাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শেষে ফের নামবে তাপমাত্রা, আরও বাড়বে শীতের আমেজ। নভেম্বরের শুরুতেই হাওয়ায় হালকা শীতের আমেজ। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সকালের আকাশে দেখা যাচ্ছে কুয়াশার আস্তরণ। আবহাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহের শেষে ফের নামবে তাপমাত্রা, আরও বাড়বে শীতের আমেজ। জানা গিয়েছে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুষ্ক আবহাওয়া দেখা যাবে। পাশাপাশি কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে হাওয়ায় শীতের আমেজ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলের কিছু এলাকায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। মহানগরের আকাশ থাকবে মেঘমুক্ত। সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আবহাওয়া অফিসের দাবি, রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 20 থেকে 21 ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের আপডেট রাখতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।